অভিযানের সময় আমরা এমন অনেক গল্প বা লোককথার সম্মুখীন হই যা আমাদের মনে একটা গভীর দাগ কেটে দিয়ে যায়। সেরকমই কিছু গল্প নিয়ে আমাদের এই আয়োজন, গল্প অভিযান। আজ আমরা আবার ফিরছি মুর্শিদাবাদে। তবে আগে একটু রিক্যাপ হয়ে যাক। আর যদি আপনারা এখনো প্রথম পর্বটা শুনে না থাকেন, তাহলে দ্বিতীয় পর্ব শোনার আগে ওটা গিয়ে টুক করে শুনে আসার অনুরোধ রইল। লিঙ্ক ওপরের আই বাটনে। তো মুর্শিদাবাদে মামদুবাজির গত পর্বে আমরা দেখেছিলাম উচ্ছে পোতার 3 মূর্তি, অঙ্কপাগল কেষ্টা, ডেটা সায়েন্সের জাহাজ কাঞ্চন আর বসের উপদ্রবে কাহিল ঝন্টু হাজির হয়েছে নবাবের শহর মুর্শিদাবাদে। কিন্তু স্টেশনে পা দিতে না দিতেই ঝন্টুর পকেটে জুটল এক রহস্যময় হুমকি, বাঁচতে চাইলে ফিরে যাও। এদিকে কেষ্টাদের সেই পেল্লায় রাজবাড়িতে পা দিতেই রহস্যের ঘনঘটা বেড়েই চলেছে। যে দিদা স্ট্রোকের পর থেকে কথা বলতে পারেন না বলেই সবাই জানে, তিনিই কিনা চুপি চুপি কেষ্টাকে রাত 12টার পর একা দেখা করার নির্দেশ দিলেন। আর পর্দার আড়ালে হোটেল হাজারদুয়ারিতে বসে রহস্যময় দুতি আর তার বাবা মিলে বসছে এক গভীর ষড়যন্ত্র। কি সেই ষড়যন্ত্র, আর কারাই বাই হুমকির পেছনে? চলুন তাহলে আজকের পর্বে সেই জটগুলো খোলা যাক আর নতুন কিছু জটও ফেলা যাক। সারা রাতে ট্রেনের ধকল এবং সকালে নবাবী মেজাজের প্রাতরাশ সব মিলিয়ে 3 মূর্তির এমন বেহাল দশা হয়েছিল যে দুপুর গড়িয়ে বিকেল হওয়ার আগে তাদের শরীর আর টানত না। তবে দুপুরে কবজি ডুবিয়ে এক প্রস্ত এলাহি মধ্যাহ্নভোজ সারার পর তারা স্থির করল এবার আশেপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা যায়। তাদের এই ঘোরাঘুরির পরিকল্পনা শুনে কেষ্টার বড় মামা জানালেন তারা যেন গাড়ি নিয়ে বেরোয় এবং তাদের সারথি হবে মামাদের পুরনো চালক ত্রিদীপ। সকালের সেই সাবেকি অস্টেন গাড়িটা নেই, কারণ সেটা নিয়ে শ্রীনিধি কলেজে গেছে। তাই তাদের কপালে জুটল মামিমার বেশ চকচকে এবং পেল্লাই একটা এসইউভি। এই ত্রিদীপ লোকটা কিন্তু দারুণ বাঁচা, মুখে অবিরত পান গুজে চিবিয়ে চলেছে, আর সেই অবস্থাতেই এক নাগারে রাজ্যের অপ্রাসঙ্গিক বকবকানি চালিয়ে যাচ্ছে। আমার দাদুর দাদু ছিলেন সিরাজের ইত্যাদি ইত্যাদি। জগৎ শেঠের বাড়ি দর্শন শেষে তারা যখন সেদিনের শেষ গন্তব্যের দিকে ধাবমান, তখন ঘড়ির কাঁটায় বিকেল 5টা। গন্তব্য জাফরগঞ্জ সিমেট্রি। শীতের বিকেল, তাই সূর্য ডুবতে না ডুবতেই আলো বেশ ম্লান হয়ে এসেছে। এসইউভিটা গেটের সামনে এসে থামতেই 3 বন্ধু গাড়ি থেকে নামলো। কেষ্টা হাঁক দিল, কি গো ত্রিদীপদা, আসো ভেতরে চলো। এর আগে পর্যন্ত ত্রিদীপ প্রতিটি জায়গায় নিজে উৎসাহ নিয়ে এগিয়ে এগিয়ে তাদের ঘুরিয়ে দেখিয়েছে, কিন্তু এখানে এসে সে যেন একেবারে থমকে গেল। গেটের বাইরেই মাটিতে পা গেঁথে দাঁড়িয়ে পড়ল সে, আর তাকে দেখে বেশ স্পষ্টই বোঝা যাচ্ছিল যে সে রীতিমতো ভীত। কাঞ্চন একটু মুচকি হেসে বলল, কি ব্যাপার গো ত্রিদীপদা, তুমি আবার ভূতে টুতে ভয় পাও নাকি? ত্রিদীপ পানের পিকটা গিলে একটু আমতা আমতা করতে করতে বলল, আসলে বাবু এখানকার অনেক গল্প শুনেছি তো, তাই আর কি। আপনারা যান না, আমি বরং এখানে গাড়ির কাছে দাঁড়িয়েই অপেক্ষা করছি। 3 বন্ধু হাসতে হাসতে গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করল। ঝন্টু তো হেসে কুটিপাটি। মালটা কি ভিতরে ভাই? সমাধিক্ষেত্র দেখেই প্যান খারাপ করার অবস্থা হয়ে গেছে। কেষ্টাও মুক্তি পেয়ে হেসে বলল, আরে ভাই তুই জানিস না, একবার মামা বলছিল রাতে ভূতের সিনেমা দেখে মাঝরাতে হিসি করতে উঠে মালটা কি একটা ছায়া দেখে একেবারে অজ্ঞান হয়ে গিয়েছিল। এই নিয়ে হাসাহাসি করতে করতে তারা সমাধিক্ষেত্রের আরও ভেতরের দিকে এগোতে লাগলো। তাদের এখানে আসার মূল উদ্দেশ্য ছিল নবাব মীর জাফরের সমাধি দর্শন। কিন্তু এদিক ওদিক ঘুরতে ঘুরতেই চারপাশটা যেন হুট করে ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেল। শীতের সন্ধে, তার ওপর ঠান্ডাও বেশ জাঁকিয়ে পড়েছে। চারপাশ থেকে সাপের মতো পাক খেয়ে ধেয়ে আসছে শ্বেত শুভ্র কুয়াশা। সমাধিক্ষেত্রের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা কুটি কয়েক ল্যাম্পোস্ট থেকে মেটে হলদেটে আলো ঠিকরে বেরোচ্ছে, যা পরিবেশটাকে রীতিমতো ছমছমে করে তুলেছে। নিস্তব্ধতা এতটাই ভারী যে নিজেদের জুতোর আওয়াজেই ওদের বুক কেঁপে ওঠে। অবশেষে একটা বিশাল কবরের সামনে এসে ওরা দাঁড়ালো, মীর জাফরের সমাধি। কাঞ্চন গলায় একটা খাঁকরি দিয়ে বেশ ভারী প্রফেসর মার্কা স্বরে বলল,
এই হলো সেই কুখ্যাত বিশ্বাসঘাতক, বুঝলি? সিরাজউদ্দৌলা এর এই হিডেন ডেটাটা ঠিকঠাক বিশ্লেষণ করতে পারেনি বলেই তো পলাশির প্রান্তরের এই চরম কেলোটা হয়েছিল। এই বলে কাঞ্চন মির্জাফরের ব্যাপারে আরও কিছু ঐতিহাসিক জ্ঞান বিতরণ করতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই তাদের ঠিক পেছনের ঝোপঝাড়ের জমাট অন্ধকার থেকে এক অদ্ভুত খড়খড় আওয়াজ উঠে এলো। শুকনো পাতার ওপর ভারী বুটজুতো পড়লে যেমন শব্দ হয়, ঠিক তেমন। আওয়াজটা কানে যেতেই তিনজনের মুখের অবস্থা দেখার মতো। শীতের কনকনের রাতেও তারা ভেতর ভেতর ঘেমে নিয়ে একসা শিরদাঁড়া বেয়ে যেন বরফ গলার জল নেমে গেল। কারো যে পেছনে ফিরে তাকানোর স্পর্ধা হবে সেই উপায়ও নেই। পা যেন মাটিতে আঠা দিয়ে সেঁটে গেছে। কেষ্টা প্রায় কাঁদো কাঁদো গলায় কাঞ্চনকে ফিসফিস করে বলল, দেখলি তো, আরও বল বিশ্বাসঘাতক ফাতক। মির্জাফর মামা পুরো খেপে গেছে ভাই। ঝন্টু ততক্ষণে দুই হাত জোড় করে শূন্যের উদ্দেশ্যে বকতে শুরু করেছে। জাফর মামা, ও জাফর মামা, তুমি খুব মহান ছিলে গো। কাঞ্চনের কথা একদম রাগ করো না। ওর ওই ডেটা সায়েন্সের মাথা তো, ও সারাক্ষণই ওরকম ভাট বকে। কাঞ্চনও বোধহয় গলা শুকিয়ে কাঠ হয়ে যাওয়ায় ক্ষমা চাওয়ার ভঙ্গিতেই কিছু একটা বলতে যাচ্ছিল। ঠিক তখনই পেছনে সেই জমাট অন্ধকার থেকে অত্যন্ত কর্কশ ও ভারী গলায় এক ভয়ঙ্কর হুমকি ভেসে এলো। আমার শহরে দাঁড়িয়ে আমায় গালি দিচ্ছ? এত হিম্মত তোমাদের? যদি বাঁচতে চাও আমার শহর ছেড়ে পালাও। ততক্ষণে তিনজনের যা হওয়ার হয়ে গেছে। প্রাণ পাখি খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। কোনো উত্তর দেওয়া তো দূরস্থ, ঘাড় ঘোরানোরও আর অপেক্ষা করলো না কেউ। সোজা গেটের দিকে সজোরে দিল একখানা অলিম্পিক দৌড়। হাঁপাতে হাঁপাতে অন্ধকারের মধ্যে হোঁচট খেতে খেতে দৌড়তে দৌড়তেই কাঞ্চন কাঁপা কাঁপা গলায় বলল, গুরু, মামা খুব রেগে গেছে মনে হচ্ছে। তোরা কিন্তু আবার এসব ত্রিদীপের সামনে কিছু বলিস না। বেচারা এমনিতে ভয়ে এমনই আধবড়া হয়ে আছে। এই ভয়ঙ্কর দৌড়ানো আর চরম প্যানিকের মধ্যেও কেষ্টা আর ঝন্টু রেগে কটমট করে তাকালো কাঞ্চনের দিকে, আর একসাথেই দাঁত চিবিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, তুই দয়া করে তোর ওই মুখটা একটু বন্ধ রাখবি ভাই। জাফরগঞ্জ সিমেট্রি থেকে বেরিয়ে বামিমার সেই পেল্লাই গাড়িতে উঠে তিন মূর্তির যা অবস্থা তার ভাষায় প্রকাশ করার মতো নয়। গাড়ির ভেতর একেবারে শ্মশানের নিস্তব্ধতা। কারো মুখে রা নেই। ভয় তিনজনেরই গলা শুকিয়ে কাঠ। মির্জাফর মামার সেই হাড় হিম করা কর্কশ গলার আওয়াজটা তখনও তাদের কানে বাজছে। এদিকে ড্রাইভার ত্রিদীপ সামনে বকবক করেই চলেছে, কিন্তু সেদিকে তাদের কান দেওয়ার বিন্দুমাত্র ক্ষমতা নেই। শীতের সন্ধেটা যেন আরও বেশি জাঁকিয়ে বসেছে তাদের হাড়ের ভেতর। গাড়িটা লালবাগ ইউথ হস্টেলের কাছাকাছি আসতেই একটা বেশ বড় সড়ো যানজটে আটকে পড়ল। রাস্তার দুপাশের দোকানপাটে সবে আলো জ্বলতে শুরু করেছে। জানলার কাঁচ দিয়ে আর চোখে বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে কাঞ্চন হঠাৎ কি একটা দেখে সোজা হয়ে বসল। চোখ দুটো কুচকে ভালো করে নজর করে কেষ্টাকে একটা জোর গুঁতো মারল সে। কিরে, তুই তো একবারও বলিসনি যে তোর ওই রকচটা বোনটাও আবার নাকি প্রেম করছে? কেষ্টা তো একেবারে হতবাক। মানে কি আবল তাবল বকছিস? কাঞ্চন আঙুল দিয়ে রাস্তার বাঁ দিকটা দেখিয়ে দিল। ওই দেখ। কেষ্টা আর ঝন্টু দুজনেই ঘাড় ঘুরিয়ে জানলার বাইরে তাকালো, আর দেখেই কেষ্টার মাথায় একেবারে হাত। হাজারদুয়ারির দিক থেকে হেঁটে আসছে শ্রীনিধি, আর তার পাশে বেশ ভদ্র সভ্য দর্শন একটি ছেলে। ছেলেটির পরনে সাদা টি শার্ট, জিন্স আর একটা ডেনিম জ্যাকেট। পিঠে ঝুলছে একটা ছোট্ট ব্যাকপ্যাক। দুজনে দিব্যি হাতে হাত ধরে অত্যন্ত প্রফুল্ল চিত্তে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে। তবে ছেলেটি বারংবার নিজের হাতের ঘড়িটা দেখে যাচ্ছে। দৃশ্যটা দেখে কেষ্টার মুখ দিয়ে শুধু দুটো শব্দ বেরোলো, সর্বনাশ। আবার এদিকে ঝন্টুর অবস্থা তখন বেশ করুণ। সকালের ওই রূপসী শ্রীনিধিকে দেখে তার মনে যে একটু রঙিন প্রজাপতি উঠতে শুরু করেছিল, তাতে যেন কেউ এক বালতি কনকনে ঠান্ডা জল ঢেলে দিল। ঈষৎ ক্ষোভ আর চাপা ঈর্ষা নিয়ে ঝন্টু জিজ্ঞেস করলো, সর্বনাশ কেন রে? আর আবার টারিবা মানে কি? কেষ্টা হতাশভাবে মাথাটা নেড়ে জানলার কাজটা একটু তুলতে তুলতে ফিসফিস করে বলল, আগের সিন তো জানিস না তোরা?
শ্রীনিধি যখন ক্লাস 12-এ পড়তো তখন একবার ও একটা ছেলের প্রেমে পড়েছিল, কিন্তু কোনোভাবে খবরটা দিদার কানে পৌঁছে যায়। কাঞ্চন আর ঝন্টু একসাথেই উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, তারপর? তারপর আর কি, দিদা যে কি সাংঘাতিক লেভেলের কন্ট্রোলিং তোরা ভাবতেও পারবি না। দিদা সরাসরি স্কুলে গিয়ে কথা বলে ওই ছেলেটাকে তো স্কুল থেকে তাড়ালোই, এমনকি ওর বোর্ডে পরীক্ষায় বসার সুযোগটাও চিরতরের মতন নষ্ট করে দিয়েছিল। ছেলেটার পুরো কেরিয়ার শেষ। আসলে দিদার কথার ওপর এই বংশে কেউ কথা বলতে পারে না। আমার মামা আর মায়ের বিয়েটাও দিদা নিজের পছন্দ মতো একবারে নিজের মর্জি মাফিক করেছিলেন, কারো কোনো মতামত শোনেননি। পুরো ইতিহাসটা শুনে কাঞ্চন একটা বড় দীর্ঘশ্বাস ফেলল। নিজের স্বভাবসিদ্ধ ডেটা অ্যানালিস্টের গলায় ঝন্টুকে উদ্দেশ্য করে বলল, উফ, হাইলি রিস্কি বিজনেস। ডেটা বলছে এখানে ইনভেস্ট করলে কিন্তু নির্ঘাত লস। তবে এই ইতিহাস শুনে ঝন্টুর মনে মনে কিন্তু বেশ একটা লাড্ডু ফুটে গেল। তার মানে এই ডেনিম জ্যাকেট পরা ছেলেটার কপালেও ঘোর দুঃখ আছে। দিদা জানতে পারলেই একেও ঘাড় ধাক্কা দিয়ে বের করবে, আর তখন তার রাস্তা পুরো পরিষ্কার। মনে মনে এই চরম স্বস্তিটা পেলেও বাইরে সেটা একদম প্রকাশ না করে ঝন্টু খুব দুঃখী মুখ করে মাথা নেড়ে বলল, আহারে বেচারা ছেলেটা। জাফরজং সিমেট্রির সেই হাড় হিম করা ঘটনার পর তারা তিনজন মামার বাড়ি ফিরে এসেছে। মির্জাফর মামার সেই কর্কশ হুমকির রেশ তখনও তাদের মনে, কিন্তু রাজবাড়ির আলো ঝলমলে অন্দরমহলে ঢুকে ভয়টা যেন একটু থিতু হয়েছে। মামা এখনও কাজ থেকে ফেরেননি। মামিমা রাতের জন্য জম্পেশ বিরিয়ানি বানাচ্ছেন, আর সন্ধ্যের জলখাবারের জন্য এক এলাহি বন্দোবস্ত। এই বাড়ির যিনি রাঁধুনি তার পূর্বপুরুষ নাকি স্বয়ং নবাব সিরাজউদ্দৌলার খাস হেসেলের প্রধান বাবুর্চি ছিলেন। আজ তিনি বানিয়েছেন স্পেশাল নবাবি কাবাব। প্লেট ভর্তি গরম কাবাবের সুঘ্রাণ নাকে যেতেই তিন পেটুকের মন থেকে ভয়ের ডর সব কর্পূরের মতো উড়ে গেল। একটা আস্ত কাবাবে কামড় বসিয়ে ঝন্টু চোখ বুজে পরম তৃপ্তির সুরে বলল, শোন ভাই, একদিন তো সকলকেই পটল তুলতে হবে বল। তা সেই মরাটা নিয়ে তো ভেবে লাভ নেই, তার চেয়ে বরং ভালো মন্দ খেতে খেতেই মুর্শিদাবাদেই মরলাম। কাঞ্চনও বীর দর্পে বলে উঠল, একদম খাঁটি কথা। আর আমরা হচ্ছে উচ্ছেপোতার বীর পুরুষ না? একটা ভূতের হুমকি খেয়ে লেজ গুটিয়ে পালাবো আমরা? কাভি নাহি। কেষ্টা মামিমার সাথে রান্নাঘরে গেছিল। সে ফিরে এলো আরও এক প্লেট ভর্তি কাবাব নিয়ে। তাদের তিনজনকে কাবাবের প্রেমে মগ্ন দেখে খুশি হয়ে মামিমা বললেন, তোরা খা, আমি ভেতর থেকে আরো পাঠাচ্ছি। এই বলে তিনি আবার রান্নাঘরের দিকে চলে গেলেন। ঠিক এমন সময় বাইরে একটা গাড়ি থামার আওয়াজ, আর একটু পরেই দালান পেরিয়ে ঘরে ঢুকলো শ্রীনিধি। কেষ্টাকে সোফায় বসে থাকতে দেখেই মুখ ঘুরিয়ে হন হন করে নিজের ঘরের দিকে চলে যাচ্ছিল সে। কেষ্টা মুচকি হেসে ডাক দিল, বাবা, যত রাগ কি সব আমার সাথে? তাকেও কি এমন কথায় কথায় রাগ দেখাস নাকি? কথাটা কানে যেতেই শ্রীনিধির পা থেমে গেল। থমকে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে? কেষ্টা চোখ টিপে ইশারা করলো। এদিকে আয়। শ্রীনিধি নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও কুটি কুটি পায়ে এগিয়ে আসতেই কেষ্টা গলা নামিয়ে জিজ্ঞেস করলো, বাড়িতে জানে? ও তখনও না জানার ভান করে বলল কি জানবে? যেন কিছুই হয়নি। তখন কেষ্টা বেশ আদরের সুরেই বলল, আমার কিন্তু বেশ ভালো লেগেছে ছেলেটাকে। তোদের দুজনকে একসাথে বেশ সুন্দর মানিয়েছিল। এই কথা শোনা মাত্রই শ্রীনিধির ফর্সা মুখটা লজ্জায় একেবারে আড়ক্ত হয়ে গেল। সে চুপচাপ এসে কেষ্টার পাশের সোফাটায় ধপ করে বসে পড়ল। কেষ্টা তার মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করল। চাপ নিস না, দরকার পড়লে দিদাকে আমি নিজে বোঝাবো। ও মুখটা নিচু করে খুব করুণ গলায় বলল, বুঝিয়ে খুব একটা কিছু লাভ হবে না দাদাই। কেষ্টা তো অবাক। কেন রে? শ্রীনিধি প্লেট থেকে একটা কাবাব তুলে দীর্ঘশ্বাস ফেলল। একটা বড় গন্ডগোল আছে। কেষ্টা তো হেসেই উড়িয়ে দিল। কি আবার গন্ডগোল? বিবাহিত না মাফিয়া? শ্রীনিধি মাথা নেড়ে বলল, ধুর, ওসব না। ঠিক এই সময় কাঞ্চন নিজের চশমা নাকের ওপর একটু ঠেলে তুলে খুব নির্লিপ্ত গলায় বলে উঠল, জেন মারওয়াড়ি, তাই না? কথাটা শুনে কেষ্টা বা ঝন্টু কিছু বলার আগেই শ্রীনিধি একেবারে চমকে উঠে কাঞ্চনের দিকে তাকালো। তুমি তুমি জানলে কি করে?
কেষ্টাও প্রায় লাফিয়ে উঠল। তার মানে কথাটা সত্যি? আর হ্যাঁ, তার আগে তুই বল, তুই জানলি কি করে? কাঞ্চন ঠোঁটের কোণে একটা পণ্ডিত মার্কা হাসি ফুটিয়ে বিশ্লেষণ শুরু করল। তোদের প্রবলেমটা কি জানিস? তোরা পিওরলি সারফেস লেভেলের ডেটা দেখে ইনফারেন্স ড্র করিস। টি শার্ট, জিন্স আর জ্যাকেট দেখলি, আর তোদের মাথার নিউরাল নেটওয়ার্ক একটা অ্যাভারেজ আরবান ইউথের প্রোফাইল জেনারেট করে দিল। কিন্তু আমার চোখ কমপ্লিট অ্যানমালি ডিটেকশনে সেট করা। এই কথা শুনে তিনজনে তো একেবারে হাঁ। কাঞ্চন একটু পজ নিয়ে বোঝানোর সুরে বলে চলল, প্রথম ভেরিয়েবল দ্য লেদার অ্যানোমালি। ওর কোমরের কাজটা নোটিস করেছিলি? যখন ও একটু ঝুঁকলো, ডেনিম জ্যাকেটটা সরায়, ওর জিন্সের ওয়েস্ট ব্যান্ডটা দেখতে পেলি? ওটা একটা এক্সপেন্সিভ ব্র্যান্ডেড জিন্স ছিল, কিন্তু পেছনের যে সিগনেচার লেদার প্যাচটা, সেটা মেটিকুলাসলি আনস্টিচড করা। আর ওর বেল্টটা খেয়াল করেছিলি? পিওর ক্যানভাস। জুতোগুলো হাই এন্ড স্নিকার্স ছিল, কিন্তু একদম ভেগান মেটেরিয়াল। টিপিক্যাল চামড়ার কোনো ক্রিস ছিল না। এর থেকে কি ডিডিউস করবে? ওটা কোনো র্যান্ডম ফ্যাশন চয়েস ছিল না বন্ধু। দ্যাট ওয়াজ আ স্ট্রিক্ট ক্যাটেগরিক্যাল ফিল্টার। অ্যানিমাল প্রোডাক্টের ওপর অ্যাবসলিউট জিরো টলারেন্স। টিপিক্যাল জৈন অহিংসা প্রোটোকল। সবাই মন্ত্রমুগ্ধর মতো শুনছে আর কাঞ্চন বলে চলেছে, দ্বিতীয় ডেটা পয়েন্ট, টেম্পোরাল কনস্ট্রেন্ট আর হাইড্রেশন লজিক। ও কি নর্মাল দোকান থেকে কেনা জল খাচ্ছিল? না, ওর ছোট্ট স্লিং ব্যাগটার বাঁ পকেট থেকে একটা ছোট স্টিলের ফ্লাস্ক বের করে জল খাচ্ছিল। ওটা ছিল উকালা পানি বা ফোটানো জল। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, ওর বারবার ঘড়ি চেক করার ফ্রিকোয়েন্সিটা খেয়াল করেছিলি? কোনো লোক এরকম সূর্যাস্তের আগে আগে এতবার টাইম কেন দেখবে? কারণ ওর অ্যালগরিদমে স্ট্রিক্ট ডেডলাইন সেট করা ছিল। চৌবিহার, সূর্য ডোবার আগে ওর ডেইলি ফুড ইনটেক লুপ ক্লোজ করতে হবে। বলে কাঞ্চন একটু থেমে এবার উপসংহার টানল। সো ওর ওই মিসিং লেদার প্যাচ, স্পেসিফিক ওয়াটার সোর্স আর সানসেট ডিপেন্ডেন্ট টাইম কনস্ট্রেন্ট, এই তিনটে ডেটা লেয়ারকে যদি তুই ক্রস রেফারেন্স করিস, তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন একদম ক্লিয়ার। ছেলেটি 100% স্ট্রিক্ট জৈন মারোয়ারি, এরর মার্জিন প্র্যাকটিক্যালি জিরো। কে ডেটা সায়েন্সের পাওয়ারটা এবার বুঝলি? শ্রীনিধি একেবারে হাঁ হয়ে গেছে। ওয়াও, তুমি গোয়েন্দা নাকি? ঝন্টু, যে কিনা শ্রীনিধির মুগ্ধতা দেখে মনে মনে চরম জ্বলতে শুরু করেছে, মুখটা চূড়ান্ত বেঁকিয়ে বলল, না না, ও জন্মগত বাচাল। আসলে তুমি তো নতুন নতুন শুনছো, আমাদের শুনে শুনে কানের পোকা নড়ে গেছে। কেষ্টা কাঞ্চনকে আরও কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিল, ঠিক তখনই মামিমা আরও এক প্লেট গরম কাবাব নিয়ে ঘরে ঢুকলেন। শ্রীনিধিকে বসে থাকতে দেখে হাসি মুখে বললেন, এসে গেছিস তুই? তারপর তাকে কেষ্টার ঠিক পাশেই ঘেঁষে বসে থাকতে দেখে স্বস্তির হাসি হাসলেন। যাক বাবা, ঝগড়ার অবসান ঘটলো তাহলে। এই কথা শুনে সবাই হেসে উঠল। হাসির মাঝেই শ্রীনিধি কেষ্টার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, পরে তোকে সব খুলে বলছি। কেষ্টাও শ্রীনিধির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে হালকা করে চেপে বুঝিয়ে দিল সে পাশেই আছে। রাজবাড়ির অন্তর্মহলে যখন নবাবি কাবাব আর আড্ডার আসর বসে জমে উঠেছে, ঠিক সেই সময়ই মুর্শিদাবাদের অন্য প্রান্তে হোটেল হাজারদুয়ারি সেই বিলাসবহুল ডিলাক্স সুইটে বসেছে আর একটা বৈঠক। ঘরের পরিবেশটা আগের দিনের মতোই জমকালো। মেঝেতে নরম কার্পেট, মাথার ওপর নরম আলোর ঝাড়বাতি আর জানলার ভারী পর্দা। তবে মাঝখানের কাঁচের টেবিলটা এখন নামি দামি খাবারে একেবারে সাজানো। সোফায় বেশ গুছিয়ে বসে আছেন কেষ্টার বড় মামা দিবাকর চ্যাটার্জি। তার ঠিক পেছনেই পাহাড়ায় দাঁড়িয়ে আছে সেই দুপুরবেলা দুজন সন্ডামার্কা বডিগার্ড। তবে এখন তাদের চোখে সেই সন্দেহ বা কাঠিন্য নেই, বরং দিবাকর বাবুর প্রতি তাদের আচরণ যথেষ্ট বিনীত এবং সম্মানজনক। আর বড় মামার ঠিক উল্টো দিকে সোফায় অত্যন্ত দামি শাড়ি পরে বসে আছেন সেই রহস্যময় মহিলা দুতি। দুপুরে সেই রাগী ফুঁসতে থাকা রূপের বদলে তার মুখে এখন এক অদ্ভুত সুন্দর স্নিগ্ধ হাসি। দীপকর বাবু একটু ঝুঁকে বসে বেশ চিন্তিত গলায় বললেন, আসলে আপনি তো সবটাই জানেন ম্যাডাম,
আমি তো মাকে বোঝানোর চেষ্টা করেই যাচ্ছি। আমার দিদিও এই ব্যাপারে একেবারে রাজি হয়ে গেছে। তবে মায়ের ওই লাস্ট স্ট্রোকটার পর থেকে একদম কথা বলতে পারছেন না। তাই ওনার সাথে কথা বলাটা সত্যিই খুব অসুবিধা হয়ে দাঁড়িয়েছে। দুতি মুখের হাসিটা অমলিন রেখেই খুব শান্ত আর মিষ্টি গলায় বললেন, অফকোর্স দিবাকর বাবু, আমি সম্পূর্ণটা বুঝতে পারছি। দেখুন, আমি অলরেডি আপনাকে আমার অফার দিয়ে দিয়েছি। এবার আপনি যত তাড়াতাড়ি আপনার মাকে রাজি করাতে পারবেন, তত তাড়াতাড়ি আমরা ব্যাপারটা নিয়ে এগোতে পারি। আর আপনিও তো একজন প্র্যাকটিক্যাল মানুষ, নিশ্চয়ই বুঝবেন যে আমাকে আবার দিল্লি ফেরত যেতে হবে। সেখানে আমার পার্টনারদের সাথে প্রজেক্টের পরের পার্টগুলো নিয়ে প্রচুর আলোচনা বাকি। ওই জন্যই যা একটু তাড়া। বড় মামা একটু তাড়াহুড়ো করেই যেন বলে উঠলেন, অবশ্যই অবশ্যই, আমি সম্পূর্ণ বুঝতে পারছি ম্যাডাম, আমিও তো বিজনেসম্যান। বলুন, আপনি জাস্ট আমাকে আর কটা দিন সময় দিন, আমি তার মধ্যেই দেখছি কি করা যায়। দুতি এবার একটু হাসলেন, হাতে ধরা চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে খুব নরম গলায় বললেন, প্লিজ, আপনি এটা কিন্তু একদম ভাববেন না যে আমি আপনাকে অকারণে তাড়া দিচ্ছি, বা দেরি হলে আমি ডিল ক্যান্সেল করে দেবো, বা এই টাকার অঙ্কটা কোনোভাবে কমে যাবে। বিশ্বাস করুন, আমি কিন্তু ওইভাবে ব্যবসা করি না। আপনি নিশ্চিন্ত মনে যা করার করুন, সময় নিন। জাস্ট আমি থাকাকালীন যদি ডিলটা ফাইনাল করে যেত তাহলে আমার একটু সুবিধা হতো, এই আর কি। বড় মামা সম্মতি জানিয়ে মাথা নেড়ে সায় দিলেন। রাজবাড়ির একতলার ডাইনিং রুমে রাতের খাওয়া তখন প্রায় শেষের দিকে। টেবিলের ওপর থরে থরে সাজানো খাবারের বাটিগুলো এখন প্রায় ফাঁকা। খাস নবাবি মাটন বিরিয়ানি আর বোরহানির স্বাদে তিন বন্ধু একেবারে মন্ত্রমুগ্ধ। তবে সবার নজর যখন প্লেটের দিকে, কেষ্টার মাথার ভেতর তখন ঘড়ির কাঁটা টিক টিক করে এগোচ্ছে। তার মনে আছে দোতলার সেই পেল্লায় ঘরটায় রাত 12টার পর চুপি চুপি একবার দিদার সাথে দেখা করতে হবে। দিদা এমন কি গোপন কথা বলতে চান যার জন্য নিজের ছেলে বৌমার কাছেও বোবা সেজে আছেন, সেটা না জানা পর্যন্ত কেষ্টার পেটের বিরিয়ানি ঠিক হজম হবে না। এমন সময় বড় মামা খাওয়া শেষ করে হাত মুছতে মুছতে বেশ হাসি মুখে বললেন, তাহলে বল, কাল কোথায় কোথায় ঘুরতে যাবি তোরা? আমি তো কাল সারাদিন বাড়িতেই থাকছি, ভাবছি তোদের নিয়ে একটু। কেষ্টা কথাটা শুনে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই শ্রীনিধি ফস করে বলে উঠল, না না, কাল দাদাইরা আমার সাথে বেরোবে। ওদের আমি আগে আমার কলেজটা ঘুরিয়ে দেখাবো, আর তারপর ওখান থেকে সোজা আমার ফেভারিট ক্যাফে। কথাটা শুনে মামিমা খিলখিল করে হেসে উঠলেন। ব্যাস, শুনে নিলি তো, ওর ফাইনালি রাগ কমেছে। এখন ও যা বলবে তোরা চুপচাপ তাই কর বাবা, নইলে ওর যা জেদ, আবার কখন রেগে বোম হয়ে যাবে তার কোনো ঠিক নেই। মামিমার কথায় খাওয়ার টেবিলে সবাই হো হো করে হেসে উঠল। ঝন্টুর তো হাসতে হাসতে প্রায় বিষম খাওয়ার জোগাড়। এই হাসাহাসির মাঝেই শ্রীনিধি একটু কেষ্টার দিকে ঝুঁকে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কাল ওর সাথেও দেখা করাবো তোর। কেষ্টাও কথাটার মানে বুঝতে পেরে ছোট্ট করে একটা মিষ্টি হাসি দিল। তারপর আলতো করে মাথা নেড়ে বুঝিয়ে দিল, একদম ঠিক আছে। এদিকে রাজবাড়ির ডাইনিং টেবিলে যখন হাসি খুশি আড্ডা আর কালকের প্ল্যানিং চলছে, ঠিক সেই একই মুহূর্তে শহরের অন্য প্রান্তে হোটেল হাজারদুয়ারির সেই বিলাসবহুল কামরায় চলছে এক গভীর রহস্যময় ফোন কল। জানলার ভারী পর্দাটা এক হাতে সরিয়ে বাইরের কুয়াশা মাখা অন্ধকারের দিকে তাকিয়ে আছে দুতি, কানে ধরা ফোন। ওপাশ থেকে তার বাবার সেই চেনা গম্ভীর গলা ভেসে এলো, কি বুঝলি মা? কথা বলে লোকটা কতদূর জানে? দুতির ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। রাতের অন্ধকারের দিকে তাকিয়ে সে খুব শান্ত আর ঠান্ডা গলায় বলল, না বাবা, সেই বিষয়ে কোনো চিন্তা নেই, ওরা কিছুই জানে না। যাই হোক, গুড ফর আস। বাবার গলায় একটা স্বস্তির সুর শোনা গেল। যত কম জানে ততই ভালো, আমাদের কাছে ততটাই সুবিধা হবে। তবে ওই বুড়িটার ব্যাপারে কিছু একটা তো করতে হবে মনে হচ্ছে, বড্ড ব্যাগড়া দিচ্ছে। দুতি জানলা থেকে সরে এসে সোফায় বসে বেশ আত্মবিশ্বাসের সুরেই বলল, ওটা নিয়ে আমাদের আর কিছু করতে হবে না বাবা। দিবাকর বাবুর ব্যবসার যা অবস্থা, নিজের ব্যবসা বাঁচাতে ওনাকে ওই বাড়ি বিক্রি করতে হবেই।
আর আমি নিশ্চিত যে করেই হোক ওই বাড়ি আমরা ফেরত পাবই, আর আমাদের বাড়ির মধ্যে যা আছে সেটাও। রাত তখন প্রায় 11টা পেরিয়ে গেছে। কেষ্টা সেই রাজকীয় ঘরের পেল্লায় বিছানায় লেপ কম্বল গায়ে দিয়ে বেশ জাঁকিয়ে বসেছে কাঞ্চনা ঝন্টু। ঘরের দেওয়ালের সেই বিশাল স্মার্ট টিভিতে ফেলুদা 30 সিরিজের ঘুরঘুটিয়ার ঘটনা পজ করে রাখা। কাঞ্চন একটু উসখুস করে বলল, চেষ্টাটা সেই কেটে আনতে গেল, এত দেরি করছে কেন রে? ঝন্টু একটা বড় সড়ো হাই তুলে একটু মুচকি হাসল। ওর এমনিতেই যা ঘুম পেয়েছে, আমার তো মনে হচ্ছে কফি খাওয়ার জিনিসপত্র আনতে গিয়ে বেচারা নিজেই হেসেলে কোথাও ঘুমিয়ে পড়েছে। ঠিক সেই মুহূর্তেই কাঠের দরজা হালকা ঠেলে ঘরে ঢুকলো কেষ্টা। তার এক হাতে একটা ইলেকট্রিক কেটল আর অন্য হাতে একটা ছোট ট্রের ওপর 3টে মাগ, একটা চিনির কৌটো আর একটা কফির বোতল। তাকে দেখেই কাঞ্চনার ঝন্টু বিছানা থেকে উঠে এসে তার হাত থেকে জিনিসগুলো নিয়ে কাঁচের একটা ছোট্ট টেবিলের ওপর বেশ গুছিয়ে রাখলো। কেষ্টা গলার স্বর বেশ খাদে নামিয়ে ফিসফিস করে বলল, ভাইরা শোন, দিদা তো ঠিক পাশের ঘরেই ঘুমাচ্ছে, তাই আওয়াজটা যতটা কম করা যায় ততই ভালো। মামিমাও আমাকে একটু আগে এই কথাই বলে দিল। কাঞ্চন সম্মতি জানিয়ে মাথা নেড়ে পরম মমতায় কফি বানাতে ব্যস্ত হলো। হ্যাঁ, তার বলতে এবার যা, তোরা বসে সিনেমাটা চালা, আর আমি ততক্ষণ আমার স্পেশাল কারাক কফিটা বানাই। কেষ্টা নিজের জায়গায় ফিরে গিয়ে বসতে বসতে মনে মনে একটা নিখুঁত ছক কষে নিল। ও ভাবল, এক রাউন্ড কফি খেয়ে ওরা দুজন সিনেমায় একেবারে মজে যাক, তারপর সময় বুঝে টুক করে আমি একবার দিদার সাথে কথা বলে চলে আসবো। ঘড়ির কাঁটায় তখন রাত 12:30। মুর্শিদাবাদের কনকনে শীতে বিশাল রাজবাড়ি একেবারে শুনশান। চারিদিকে নিস্তব্ধতা এতটাই ভারী যে পাতা পড়লেও যেন আওয়াজ শোনা যাবে। ঠিক সেই সময় ও কি, ওটা কিসের শব্দ? ধপ করে একটা আওয়াজ হলো না বাগানে? হ্যাঁ, ওই তো কুয়াশার চাদর ফুঁড়ে বাগানের বিশাল পাঁচিল টপকে কেউ একজন ভেতরে ঢুকেছে। কি সর্বনাশ, চোট্টর এলো নাকি? লোকটা পা টিপে টিপে এগোচ্ছে রাজবাড়ির দেওয়ালের দিকে। ওরে বাবা, এ তো দেখি তরতর করে দেওয়ালের পাইপ বেয়ে ওপরে উঠছে। কোথায় যাচ্ছে কে জানে। তবে ওমা, এর মধ্যে আবার কিরম একটা পোড়া পোড়া গন্ধ ছাড়ছে না? এদিকে কেষ্টার ঘরের ভেতরে ঝন্টু আচমকা চোখ খুলে খড়মড় করে উঠে বসল। তার নাকে একটা উৎকট পোড়া গন্ধ এসে ধাক্কা মেরেছে। সে দেখল পেল্লাই টিভিতে ফেলুদা তখনও পজ হয়ে আছে, আর তারা তিনজন 3 কাপ কড়া কফি খাওয়ার পরও কখন কে জানে অঘরে ঘুমিয়ে পড়েছিল। ঝন্টু চোখ টোক মুছে কাঞ্চনার কেষ্টাকে একটা জোর ধাক্কা দিল। এই ওট ওট, কি একটা পুড়ছে না? এই শুনেই দুজনেই একেবারে সজাগ হয়ে উঠে বসল। তারপর তিনজনেরই চোখ গিয়ে পড়ল কাঁচের টেবিলটার দিকে, আর চোখ একেবারে ছানা বড়া। সেই ইলেকট্রিক কেটেলটা সুইচ বোধহয় বন্ধ না করেই ঘুমিয়ে পড়েছিল ওরা। কেটেলের ভেতরে জল শুকিয়ে কাঠ, আর বাইরে স্টিলের অংশটা গনগনে তাপে টুকটুকে লাল হয়ে উঠেছে। এই দৃশ্য দেখে ওদের তো আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। কাঞ্চন চোখ কপালে তুলে বলল, সর্বনাশ, এ তো এবার ব্লাস্ট করবে গুরু। কথাটা শুনেই তিনজন যেই কেটেলটার কাছে যেতে যাবে, ঠিক এমন সময় ওটা দপ করে জ্বলে উঠল। আর তারপরে ঘরে শুরু হলো চরম প্যান্ডামোনিয়াম। 3 বীরপুরুষের এদিক ওদিক পাগলের মতো ছুটাছুটি। ঝন্টু খাটের এক কোণে সিঁড়িয়ে গিয়ে চিৎকার করলো, ভাই ওটাকে এক্ষুনি বারান্দায় নিয়ে রাখ, নইলে গোটা ঘরে আগুন লেগে যাবে। কেসটা কাঁপতে কাঁপতে বলল, তাহলে তুই নিয়ে যা না, আমার তো দেখেই হাত পা পেটের ভেতর ঢুকে যাচ্ছে। ঝন্টু তীব্র প্রতিবাদ করে উঠল, আমি কেন হাত দিতে যাবো, পাগলা নাকি? আমি তো ঘুম থেকে উঠালাম তোদেরকে। তর্কাতর্কির মাঝে কেসটা হঠাৎ কাঞ্চনের দিকে তাকিয়ে বলল, এই কাঞ্চন, তুই না সারাক্ষণ বড্ড চালিয়াতি দেখাস, শুধু ডেটা আর লজিক। এবার একটু প্র্যাকটিক্যাল ডেমো দেখা দেখি ভাই। যা, ওটা বারান্দায় রেখে আয়। ঝন্টুও সায় দিয়ে বলল, একদম, তুই আমাদের লিডার, তুই পারবি। কাঞ্চন ঢোক গিলে দেখলো পালানোর আর কোনো রাস্তা নেই। সে চোখ মুখ কুচকে বিড়বিড় করে ঠাকুরের নাম জপতে জপতে বিছানার একটা চাদর দিয়ে কেটেলটার প্লাস্টিকের হাতলটা কোনো মতে ধরল।
তারপর কাঁপতে কাঁপতে ওটাকে নিয়ে এগোলো ফ্রেঞ্চ উইন্ডো পেরিয়ে বারান্দার দিকে। কিন্তু বারান্দায় পৌঁছতেই হলো কালান্তক বিপত্তি। রাতের কনকনে ঠান্ডা হাওয়া স্পর্শে আসতেই গনগনে কেটেলটা যেন আরও দাউ দাউ করে জ্বলে উঠল, আর তার ভেতর থেকে একটা বিকট তীক্ষ্ণ শীষের মতো শব্দ বেরোতে শুরু করলো। সেই সাংঘাতিক কাণ্ড দেখে কাঞ্চনের ডেটা সায়েন্সের মাথা পুরোপুরি ব্ল্যাঙ্ক। সে কিছু না ভেবেই প্রাণ বাঁচাতে জ্বলন্ত কেটেলটাকে সোজা বারান্দার রেলিংয়ের ওপর দিয়ে বাইরের অন্ধকারের দিকে সজোরে ছুঁড়ে মারল। আর ঠিক পর মুহূর্তেই নিস্তব্ধ রাজবাড়ি কাঁপিয়ে প্রচণ্ড শব্দে একটা বিস্ফোরণ। রাতের নিস্তব্ধতা চিরে পাম করে সেই ভয়ঙ্কর আওয়াজটা হতেই কাঞ্চন বারান্দার রেলিংয়ের কাছ থেকে এক লাফে ছিটকে সরে এলো। আর ঠিক সেই মুহূর্তেই তার কানে এলো একটা অদ্ভুত শব্দ। আওয়াজটা এলো ঠিক পাশের বারান্দা থেকে, মানে দিদার ঘরের দিক থেকে। ভারী কিছু একটা পড়ার ধপ করে আওয়াজ। কাঞ্চন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো, কিন্তু নিজের ঘটানো এই বোমার মতো বিস্ফোরণের আফটার শকে তার কান তখনও এমনিতেই ভোঁ করছে। তাই শব্দটাকে সে বিশেষ আমল দিল না। ভাবল হয়তো এই আওয়াজে ভয় পেয়ে কোনো বেড়াল বা ছুঁচো কার্নিস থেকে লাফ মেরেছে। বুক চিতিয়ে কলারটা একটু তুলে কাঞ্চন ঘরে ফিরে এলো। খাটের ওপর তখনও কেষ্টা ঝন্টু ভয়ে একেবারে জবুথবু হয়ে বসে আছে। দুজনেরই চোখ ঠিকরে বেরিয়ে আসার জোগাড়। কাঞ্চন ঘরে ঢুকে বেশ চালিয়াতির হাসি হাসল। দেখলি তো, একেবারে পারফেক্ট ট্র্যাজেক্টরি ক্যালকুলেট করে বাইরে ছুড়েছি। আমি থাকতে তোদের আবার চিন্তা কিসের? কেষ্টা তখনও একটু কাঁপছে। সে কোনো মতে ঢোক গিলে বলল, এবার দয়া করে তোরা গিয়ে শুয়ে পড় ভাই, এমনিতেই অনেক রাত হলো। আমি একবার চুপি চুপি দিদাকে দেখে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ব। ঝন্টু এদিক ওদিক তাকিয়ে গলাটা একদম খাদে নামিয়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ রে, ঠিকই বলেছিস। কিন্তু ভাই, অত জোরে আওয়াজটা হলো, অথচ বাড়ির কেউ তো উঠে এলো না। মনে হচ্ছে কেউ টেরই পায়নি। কেসটা কিন্তু চেপে যাওয়াই ভালো, নইলে কাল সকালে মামার কাছে চরম ঝাড় খেতে হবে আমাদের। কেটেল পোড়ানোর দায় কেউ নিতে রাজি নয়। তাই এই প্রস্তাবে তিনজনেই সম্মতি জানাল। একদম, আমরা কিচ্ছু জানি না। বলে কাঞ্চনা ঝন্টু পা টিপে টিপে কেষ্টার ঘর থেকে বেরিয়ে নিজেদের ঘরের দিকে এগোলো। তারা চলে যেতেই কেষ্টা একটা বড় শ্বাস নিয়ে পা টিপে টিপে করিডোর পেরিয়ে দিদার ঘরের সামনে এসে দাঁড়ালো। হাতল ঘুরিয়ে দরজাটা সামান্য একটু ফাঁক করে দেখলো ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। রাজবাড়ির সেই পেল্লাই ঘরের নিস্তব্ধতা চিরে শুধু এক টানা একটা যান্ত্রিক শব্দ ভেসে আসছে, বিপ বিপ বিপ। আর হার্ট মনিটরের স্ক্রিন থেকে ঠিকরে আসা একটা ফ্যাকাশে সবুজ আলো ঘরের এদিকে দেওয়ালে এসে পড়েছে। অন্ধকারে বিছানার ওপর দিদাকে স্পষ্ট দেখা না গেলেও কেষ্টা ভাবল দিদা এখন নিশ্চয়ই গভীর ঘুমে আচ্ছন্ন। এত রাতে আর ডেকে তুলে লাভ নেই। কেষ্টা মনে মনে ভাবল কাল সকালে উঠে আর নয় শুনে নেব দিদা কি এমন গোপন কথা বলতে চাইছিল। দরজাটা যেমন ছিল তেমনই আলতো করে ভিজিয়ে দিয়ে কেষ্টা ফিরে এলো নিজের ঘরে। লেপের তলায় সেঁধিয়ে যেতেই সারাদিনের ধকল আর ওই মির্জাফর মামার ভয়ে যেন তাকে আষ্টে পৃষ্ঠে চেপে ধরল। তবে দেখতে দেখতেই সে তলিয়ে গেল গভীর ঘুমে। কিন্তু কেষ্টা ঘুণাক্ষরেও টের পেল না দিদার ঘরের ওই অন্ধকারের ভেতর আর বারান্দার ওই ধপ করে আওয়াজের পেছনে কি চরম সর্বনাশ লুকিয়ে আছে। ভোরের আলো তখনও ঠিকমতো ফোটেনি। শীতের কুয়াশায় রাজবাড়ির চারিদিক যেন একটা অদ্ভুত থমথমে চাদরে ঢাকা। কেষ্টা তখনও অঘোরে ঘুমোচ্ছে। হঠাৎ কাঁধে একটা সজোরে ধাক্কা খেয়ে ধড়মড় করে ঘুম ভেঙে গেল তার। চোখ কচলে তাকাতেই দেখল খাটের দুপাশে কাঞ্চনার ঝন্টু দাঁড়িয়ে আছে। দুজনেরই মুখ একেবারে ছাইয়ের মতো ফ্যাকাশে। কাঞ্চন প্রায় ফিসফিস করে অথচ তীক্ষ্ণ গলায় বলে উঠল, এই কুম্ভকর্ণ, ওর তাড়াতাড়ি। কেষ্টার ঘুমের ঘোর তখনও পুরোপুরি কাটেনি, কিন্তু কানটা সজাগ হতেই তার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। ঘরের বাইরে করিডোর আর নিচতলার দালান থেকে ভেসে আসছে তীব্র তারস্বরে কান্নার আওয়াজ। কেষ্টা কিছু একটা জিজ্ঞেস করতে যাবে তার আগেই কাঞ্চনা ঝন্টু দুজনে মিলে তার কাঁধে হাত রাখল। ঝন্টু
অত্যন্ত শুকনো আর কাঁপা গলায় বলল, ভাই একটা খুব খারাপ খবর আছে রে। কেসটা কিছু বুঝে ওঠার আগেই ঘরের খোলা দরজা দিয়ে প্রায় ছিটকে ভেতরে ঢুকলো শ্রীনিধি। তার চুল এলোমেলো, চোখ মুখ কান্নায় ফুলে লাল হয়ে আছে। ঘরে ঢুকেই সে সোজা ছুটে গিয়ে কেসটাকে আষ্টে পৃষ্ঠে জাপটে ধরল। তারপর কান্নার দমকে ভেঙে পড়ে ফুপিয়ে ফুপিয়ে বলে উঠল, দাদাই, দিদা আর নেই রে। কাল রাতে হঠাৎ কোনো কারণে খুব মারাত্মক শক পেয়ে হার্ট অ্যাটাকে দিদা মারা গেছে। কথাটা শোনা মাত্রই কেষ্টার মনে হলো তার পায়ের তলা থেকে রাজবাড়ির মেঝেটা কেউ এক হ্যাঁচকা টানে সরিয়ে নিয়েছে। শক? কাল রাতে হঠাৎ শক? মুহূর্তের মধ্যে কেষ্টার রক্ত জল হয়ে গেল। কাল রাতের সেই কেটেল ফাটার বীভৎস আওয়াজটা, ওই কান ফাটা বাম আওয়াজটা শুনেই কি দিদার দুর্বল হাতটা সইতে না পেরে চিরতরে থেমে গেল? এক চরম অপরাধ বোধে কেষ্টার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে কাঞ্চনের দিকে তাকালো। কাঞ্চনেরও অবস্থা তখন তথৈবচ। তবে তার মাথায় ঘুরছে অন্য একটা হিসাব। কেটেল ফাটার আওয়াজের ঠিক পরেই দিদার বারান্দার দিক থেকে আসা ওই ধপ করে শব্দটা। কাল রাতে সে যাকে সাধারণ বেড়াল বা ছুঁচোর লাফানি বলে উড়িয়ে দিয়েছিল, আজ সকালে দিদার এই শক পেয়ে মৃত্যুর খবরের পর সেই শব্দটার আসল মানেটা যেন তার বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসল। তার হঠাৎ মনে হলো ওই ধপ শব্দটা কি তবে দিদারই ছিল? তাদের ওই বোমা ফাটার মতন আওয়াজে চমকে উঠেই কি দিদা খাট থেকে মাটিতে লুটিয়ে পড়েছিলেন? এই চরম অপরাধ বোধে কাঞ্চনেরও গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তাহলে কি বুঝলেন মশাইরা? ভূতরে হুমকি, শ্রীনিধির প্রেম, মামার বাড়ি বিক্রি, বাগানে রহস্যময় আবির্ভাব, আর এখন দিদার মৃত্যু। কি হচ্ছে বলুন তো? শুনছিলেন গল্প বলিয়ে সায়নের কাঞ্চনদের কেলেঙ্কারিয়াস কাণ্ডর প্রথম গল্প মুর্শিদাবাদ মামদুবাজির দ্বিতীয় পর্ব। রায় কিশোরী চ্যাটার্জি ওরফে মামির চরিত্রে ছিল অপরূপা মিত্র, দ্যুতির চরিত্রে হিয়া, শ্রীনিধির চরিত্রে সৃজিতা, কেষ্টার চরিত্রে শোভন দত্ত, ঝন্টু ও ত্রিদীপের চরিত্রে সায়ন দে এবং কথক, কাঞ্চন, দিবাকর চ্যাটার্জি, দ্যুতির বাবা আর অন্যান্য চরিত্রে ছিলাম আমি, সায়ন। গল্প, পর্ব পরিচালনা, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীতে আবারও আমি, আপনাদের গল্প বলিয়ে সায়ন, অ্যান্ড ফাইনালি থাম্বনেল ডিজাইনে আমাদের গুগল বাবাজি জেমিনি। তাহলে কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ। আর যদি অলরেডি সাবস্ক্রাইব না হন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পরের সপ্তাহে আবারও ফিরছি নতুন একটা অভিযানের অদ্ভুত গল্প নিয়ে।